অনেকেই জিজ্ঞেস করছো খাতা ল্যান্ডস্কেপ করা লাগবে কিনা। খাতা ল্যান্ডস্কেপ করা লাগলে কিন্তু আমি বলে দেই বিষয়টা, যেহেতু বলে দেই নাই তাহলে খাতা ল্যান্ডস্কেপ করা লাগছে না। যারা খাতা ল্যান্ডস্কেপ করার কথা বলছো, খাতা ল্যান্ডস্কেপ করা লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রূপম বণিক বলছে পরের পেজে লিখতে পারবো কিনা 6 নম্বর পয়েন্টটা। অবশ্যই পরের পেজে লিখতে পারবা, তবে পরের পেজে লিখলেও তোমার লিখতে হবে যে এটা ফ্লোয়েম প্যারেনকাইমার বৈশিষ্ট্য। খাতা ল্যান্ডস্কেপ যারা করেছো তাদের কোনো সমস্যা নেই, কিন্তু খাতা ল্যান্ডস্কেপ করা লাগলে আমি আগে বলে দেই, আর প্রয়োজন না থাকলে আমি বলি না। তারপরে যদি কেউ ল্যান্ডস্কেপ করে থাকো কোনো সমস্যা নেই। যারা লাইভে আছো তোমাদের যদি লেখা শেষ হয়ে থাকে আমাকে দয়া করে কমেন্টস করে জানাও, তাহলে আমি বলা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকেই বলছো লেখা শেষ, ধন্যবাদ তোমাদেরকে যে কথাটা না বললেই নয়। আমি একটা বাড়ির কাজ দিয়েছিলাম তোমাদের, একটা বাড়ির কাজ আমি বলে দিয়েছিলাম গত ক্লাসে, সিফ কোষ আর সঙ্গী কোষের পার্থক্য বা হচ্ছে মিল অমিল। আরেকটা পার্থক্য আমি বলে দেই নাই, ভেসেল আর হচ্ছে জাইলেম, কি বলে এটা, ভেসেল আর হচ্ছে সিফ কোষের মধ্যে পার্থক্য, যেটা মিল অমিল, যেটা আমি বলে দেই নাই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেটা না জানালেই নয়। কিছু শিক্ষার্থী, কিছু ছেলে মেয়ে এত সুন্দর করে মিল অমিলগুলো লিখেছে, তাদেরকে ধন্যবাদ না দিলে আসলে জিনিসটা অপূর্ণতা থেকে যাবে। তোমরা যারা এই পরিশ্রম করেছো, কষ্ট করেছো, আসলে এভাবে পরিশ্রম করে যদি পার্থক্য মিল অমিল করতে পারো তাহলেই তোমরা পরীক্ষায় সফল হতে পারবে ইনশাআল্লাহ। কারণ এই যে মিল অমিলটা তুমি কষ্ট করে করলা, এতে তুমি যতটা শিখতে পেরেছো, আমি যদি বলে দিতাম তাহলে তুমি অনেক কম শিখতে পারতা। এবং আমি দেখতে পেরেছি আমি যেই মিল অমিলগুলো বলতাম তার থেকেও কয়েকটা ছেলে মেয়ে আরও সুন্দর করে আরও বাড়িয়ে লিখেছে। তাহলে আমি বলতে চাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো বাড়ির কাজটা করনি, আমি আজকে কোনো বাড়ির কাজ দিচ্ছি না তোমাদের, কিন্তু যারা এখনো বাড়ির কাজ করেনি তাদেরকে আমি অনুরোধ জানাবো যে তোমরা সুন্দর করে ফেলো বাড়ির কাজগুলো, একটু চেষ্টা করো, হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সবার খাতাতেই আমি ভুল ত্রুটি আছে কিনা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। যার খাতায় ভুল আছে কমেন্টস করে আমি লিখে দিচ্ছি, সেটা কারেকশন করে ফেলবা দয়া করে। এবং এভাবে যদি তোমরা একটু একটু করে প্রতিদিনের পড়াটা বাড়ির কাজ করে শেষ করে ফেলো, ইনশাল্লাহ পরীক্ষার আগে আর কঠিন হবে না কোনো কিছুই। ধন্যবাদ তোমাদেরকে আবারও জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছিলাম জাইলেমের ট্রাকিড আর ভেসেল নিয়ে, আর গত ক্লাসে আলোচনা করেছি ফ্লোয়েমের সিফ কোষ আর সঙ্গী কোষ নিয়ে। তোমরা অনেকেই বলছিলা জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার পড়ার নাই, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার পড়ার নাই। জি, এগুলো আজকে পড়াবো ইনশাআল্লাহ। তোমাদেরকে আমি আবার চলে যাব সেই প্রথম দিকের ক্লাসগুলোতে, যেই ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছিলাম উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ। তোমরা যারা আমার সাথে প্রথম থেকে ছিলা তারা নিশ্চয়ই জানো উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে স্থায়ী টিস্যু হচ্ছে আবার তিন প্রকার, একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, আর হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। আচ্ছা, এখন তোমরা নিশ্চয়ই অনেকেই আমাকে বলে দিবা যে সরল টিস্যু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে কোলেনকাইমা, আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তোমরা যারা আছো আমার সাথে তোমরা অনেকে নিশ্চয়ই বলে দিবা এখন জটিল টিস্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। নিশ্চয়ই তোমরা অনেকেই বলতে পারো আজকে জাইলেম হচ্ছে চার ধরনের কোষ নিয়ে গঠিত, যার একটা হচ্ছে ট্রাকিড, আর একটা হচ্ছে ভেসেল, আর একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, যেটা আমরা উপরে লিখেছি বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জাইলেম ফাইবার। ফ্লোয়েম চার ধরনের কোষ নিয়ে গঠিত, আমি গত ক্লাসে আলোচনা করেছি। ফ্লোয়েমের একটা হচ্ছে সিফ কোষ, একটা হচ্ছে সঙ্গী কোষ, তারপর আছে
ফ্লোয়েম প্যারেনকাইমা আর এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম প্যারেনকাইমা নিয়ে আলোচনা করছি এখন। তাহলে এই ছিল উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ। নিশ্চয়ই তোমরা এগুলো জেনেছো। তাহলে আমি আরেকবার রিপিট করি, উদ্ভিদ টিস্যুর মধ্যে স্থায়ী টিস্যুর প্রকারভেদটা আমরা শিখছিলাম। ইনশাআল্লাহ এটা খুব শেষ পর্যায়ে চলে এসেছি স্থায়ী টিস্যুর প্রকারভেদের। যে সরল টিস্যু তিন প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যুর মধ্যে জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমে ছিল ট্রাকিড ভেসেল, জাইলেমের ট্রাকিড ভেসেল তো আগেই আলোচনা করে ফেলেছি, আর ফ্লোয়েমের সিভ কোষ, সঙ্গী কোষ আগেই আলোচনা করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ জাইলেম প্যারেনকাইমা আর ফ্লোয়েমের মধ্যে আলোচনা করব ফ্লোয়েম প্যারেনকাইমা। তো জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে একটু তুলনামূলক আলোচনা করছি যাতে হচ্ছে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আগামী ক্লাসে কোনো বাড়ির কাজ নেই, তোমাদের জন্য ডিসকাউন্ট। সুতরাং আগামী ক্লাসে বাড়ির কাজ নেই বলে তোমরা বসে থাকবা না, তোমরা হচ্ছে বিগত উদ্ভিদ টিস্যুর যে পড়াটা আমি পড়িয়েছি টোটালটা রিভাইজ করে ফেলবা। ভালো স্টুডেন্ট তারাই যারা হচ্ছে কিছুদিন পর পর পেছনের পড়াগুলো দেখে দেখে ভালো করে নিজেকে বারবার হচ্ছে ঝালাই করে নেয়। এবং তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে কিছুদিন পরেই আমি প্রথম অধ্যায়ের উপর নৈবিত্তিক পরীক্ষা নিব ইনশাআল্লাহ। এবং প্রথম অধ্যায়ের নৈবিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য আমি গ্রুপে নোটিশ দিব খুব রিসেন্টলি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলতে চাই জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে তুলনা। জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে জটিল টিস্যু। তোমরা এই কথাটা আজকে জেনে রাখো, সকল জটিল টিস্যু কোনো না কোনো সরল টিস্যু সমন্বয়ে গঠিত। তাহলে জটিল টিস্যুগুলো সরল টিস্যুর সমন্বয়ে গঠিত হয়। সরল টিস্যু বিভিন্ন জটিল টিস্যু বানায়। যেমন আমি তোমাকে কি বলি নাই যে বাংলাদেশ হচ্ছে একটা জটিল জাতি, কারণ বাংলাদেশে বিভিন্ন জাতির একটা মিশ্রণ ঘটে গেছে। কিন্তু চায়না একটা সরল জাতি, জাপান একটা সরল জাতি, কোরিয়ান একটা সরল জাতি। বাংলাদেশের মধ্যে চায়না, জাপানিজ, কোরিয়ান সব জাতি হচ্ছে মিলে একটা জটিল জাতি হয়ে গেছে। তো এই জটিল টিস্যু জাইলেম, এখানে সরল টিস্যু রয়েছে। জাইলেমের যেখানে প্যারেনকাইমা আছে, জাইলেমের যেখানে প্যারেনকাইমা আছে সেই জাইলেমকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। তাহলে এমন কোন জাইলেম যেটা সরল টিস্যুর প্যারেনকাইমা নিয়ে গঠিত তাকে বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। তাহলে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ থাকলেই তাকে বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। তাহলে জাইলেমে কোন প্যারেনকাইমা কোষ থাকলেই তাকে বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেমে কোন প্যারেনকাইমা কোষ থাকলেই তাকে বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। তোমার কোন বন্ধুর যদি দেখা যায় যে চুলটা হচ্ছে সম্পূর্ণ জন্মগত ব্রাউন, তাহলে ব্রাউন চুল দেখা যায় সাধারণত আমেরিকা বা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে। তাহলে ইউরোপ কান্ট্রিতে, জার্মান বা হচ্ছে এই ধরনের ইউরোপ কান্ট্রিতে এরকম ব্রাউন চুল দেখা যায়। তোমার এক বন্ধুর জন্মগত ব্রাউন চুল, তাহলে তাকে তুমি কি বলো? যে বাংলাদেশি কিন্তু ইউরোপিয়ান ভার্সন, বাংলাদেশি ইউরোপিয়ান ভার্সন। তাহলে জাইলেমের মধ্যে যদি কোনো প্যারেনকাইমা থাকে তাহলে জাইলেমের প্যারেনকাইমা ভার্সন বাংলাদেশ কিন্তু ইউরোপ ভার্সন বা আমেরিকা ভার্সন। জাইলেম টিস্যু কিন্তু প্যারেনকাইমা দিয়ে গঠিত বলে জাইলেমের প্যারেনকাইমা ভার্সন। তাহলে আমি তোমাকে বলতে চাই কোন জাইলেমের মধ্যে যদি প্যারেনকাইমা কোষ থাকে তাহলে সেটা জাইলেমের প্যারেনকাইমা ভার্সন। কোন ফ্লোয়েমের মধ্যে যদি প্যারেনকাইমা থাকে তাহলে সেটা ফ্লোয়েমের প্যারেনকাইমা ভার্সন। তাহলে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে বলা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার ভিন্ন নাম বইতে আছে, ফ্লোয়েম প্যারেনকাইমার ভিন্ন নাম বইতে নাই। অনেক বৈশিষ্ট্য বইতে নাই যেগুলো আমি দিয়ে তোমাদের পড়াটাকে ভারী করব না। কোনো প্রয়োজন নাই এক্সট্রা ইনফরমেশন শিখার। যেই ইনফরমেশন এক্সট্রা শিখা লাগবে সেটা আমি দিয়ে দিব, এগুলোর এক্সট্রা ইনফরমেশনের কোনো প্রয়োজন নাই। সুতরাং ইসমতারা রুমি বলছে আইডি থেকে যে জটিলের পর কি লিখেছে, জটিলের পর লিখেছে ক্ষরণকারী বা নিঃস্রাবী। সুমাইয়া আতিকা বলেছে আমরা ফার্স্ট চ্যাপ্টার ক্লাস পড়ি নাই। তোমরা যারা ফার্স্ট চ্যাপ্টার পড়ো নাই তাদের জন্য হচ্ছে সুখবর হচ্ছে আমি এমসিকিউ নিচ্ছি, সৃজনশীল নিচ্ছি না। সৃজনশীল নেওয়ার আগে আমি পুরো চ্যাপ্টারটা পড়িয়ে নিব আগে। তারপরেও তোমরা যারা ফার্স্ট চ্যাপ্টার পড়োনি তোমাদের জন্য আমি একটা সলভ ক্লাস দিব, যেখানে হচ্ছে তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে ফার্স্ট চ্যাপ্টারে সেটা সলভ করাবো ইনশাআল্লাহ। আমার এখানে আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি
তোমাদের যাদের ঝাপসা বলছো তোমরা হচ্ছে নেটটা একটু রিস্টার্ট দাও বা হচ্ছে নেট থেকে বের হয়ে আবার প্রবেশ করো। আমার এখানে সবকিছু স্পষ্ট এবং ঠিকঠাক আছে। তাহলে জাইলেম প্যারেনকাইমার ভিন্ন নাম হচ্ছে উড প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমার ভিন্ন নাম বইতে নাই, শেখারও দরকার নাই। জাইলেম প্যারেনকাইমার ভিন্ন নাম হচ্ছে উড প্যারেনকাইমা। উড মানে কাঠ, তোমার ছোট্ট 2 বছরের ভাইটাও বলতে পারবে উড মানে কাঠ। তাহলে উড মানে যদি কাঠ হয়, তুমি এটা তো বুঝতে পারো যে কাঠের মধ্যে এই জাইলেম প্যারেনকাইমা পাওয়া যায়। তাহলে কাঠের মধ্যে জাইলেম প্যারেনকাইমা পাওয়া যায় বলে এটাকে বলা হয় উড প্যারেনকাইমা। কাঠের মধ্যে জাইলেম প্যারেনকাইমার কোষ পাওয়া যায় বলে এটাকে বলা হচ্ছে উড প্যারেনকাইমা। এবার কোষ প্রাচীর জনিত কি তুলনা হতে পারে জাইলেম প্যারেনকাইমা ফ্লোয়েম প্যারেনকাইমা? জাইলেম প্যারেনকাইমার মধ্যে কোষ প্রাচীরটা মোটাও হতে পারে, পাতলাও হতে পারে। ও আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দেই, কয়েকজন কোষ প্রাচীর পুরু, এই জায়গায় আমি বোঝানোর জন্য বলি কোষ প্রাচীর মোটা। এই কথাটা অনেকে পার্থক্যের মধ্যে লিখে দিয়েছো যে কোষ প্রাচীর মোটা। না, বইয়ের ভাষাটা ইউজ করবা। কোষ প্রাচীর পুরু লেখা আমি মাঝে মধ্যে বইয়ের কথার সাথে মিলিয়ে আঞ্চলিক ভাষা বলি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। এর মানে তোমরা কোষ প্রাচীর মোটা লিখবা না, বইয়ের ভাষাটা ইউজ করো। তোমাদের বইতে লেখা আছে সঙ্গী কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। আমি এটা বোঝানোর জন্য বলেছিলাম সঙ্গী কোষ প্রোটোপ্লাজম দিয়ে ভর্তি। কয়েকজনকে আমি দেখেছি তোমরা লিখেছো সঙ্গী কোষ প্রোটোপ্লাজম দিয়ে ভর্তি। না, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবা না, একটু বইয়ের সাথে মিলিয়ে বইয়ের ল্যাঙ্গুয়েজটা ইউজ করবা। সঙ্গী কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এই কথাগুলো ইউজ করবা। তো আমি বলতে চাই জাইলেম প্যারেনকাইমার কোষ প্রাচীর পুরু মানে মোটা অথবা পাতলাও হতে পারে। তোমরা জেনে থাকবা জাইলেম 2 প্রকার, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম আর একটা হচ্ছে গৌণ জাইলেম। জাইলেম 2 প্রকার, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেম আর একটা হচ্ছে গৌণ জাইলেম। প্রাইমারি জাইলেমে যে প্যারেনকাইমা থাকে সেটা পাতলা কোষ প্রাচীর যুক্ত, আর গৌণ জাইলেমে যে প্যারেনকাইমা থাকে সেটা মোটা কোষ প্রাচীর যুক্ত। তাহলে জাইলেম প্যারেনকাইমার কোষ প্রাচীর পুরু মানে মোটাও হতে পারে, আবার কোষ প্রাচীর পাতলাও হতে পারে। প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেমে প্যারেনকাইমা কোষটা পাতলা প্রাচীর যুক্ত, আর গৌণ জাইলেমের কোষ প্রাচীরটা মোটা বা পুরু হয়। ফ্লোয়েম প্যারেনকাইমা সব সময় সাধারণ প্যারেনকাইমা কোষের মতো পাতলা কোষ প্রাচীর যুক্ত, এখানে কোনো মোটা কোষ প্রাচীর বা পুরু কোষ প্রাচীর পাওয়া যায় না। ফ্লোয়েম প্যারেনকাইমার কোষগুলো সাধারণ প্যারেনকাইমার মতোই পাতলা প্রাচীর যুক্ত। জাইলেম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে, ফ্লোয়েম প্যারেনকাইমাও খাদ্য সঞ্চয় করে। জাইলেম প্যারেনকাইমাও খাদ্য সঞ্চয় করে, ফ্লোয়েম প্যারেনকাইমাও খাদ্য সঞ্চয় করে। জাইলেম প্যারেনকাইমা যেহেতু জাইলেমের অংশ, জাইলেমের কাজ হচ্ছে পানি পরিবহন করা, এটাও পানি পরিবহন করে। ফ্লোয়েম প্যারেনকাইমা যেহেতু ফ্লোয়েমের অংশ, ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, এটা খাদ্য পরিবহনে সহায়তা করে। তাহলে আমি তোমাদের 4টা তুলনা বা মিল অমিল বলেছি, যেটা আরেকবার বলে দিচ্ছি। আমি আজকে আলোচনা করছি জাইলেম প্যারেনকাইমা ফ্লোয়েম প্যারেনকাইমা নিয়ে। আমি তোমাদেরকে বলেছি কোন জাইলেম যদি প্যারেনকাইমা দিয়ে গঠিত হয় তাকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা, কোন ফ্লোয়েম যদি প্যারেনকাইমা দিয়ে গঠিত হয় তাকে বলে ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে বলা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমার ভিন্ন নাম আমাদের বইতে নাই। জাইলেম প্যারেনকাইমার ভিন্ন নাম হচ্ছে উড প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার ভিন্ন নাম হচ্ছে উড প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার ভিন্ন নাম হচ্ছে উড প্যারেনকাইমা, মানে কাঠে থাকে বলে এদেরকে বলা হয় উড প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার কোষ প্রাচীর মোটাও হতে পারে, পাতলাও হতে পারে। তোমরা জানো জাইলেম 2 প্রকার, প্রাইমারি জাইলেম, গৌণ জাইলেম। প্রাইমারি জাইলেমে কোষ প্রাচীরটা পাতলা হয় আর গৌণ জাইলেমে কোষ প্রাচীরটা মোটা বা পুরু হয়। ফ্লোয়েম প্যারেনকাইমার ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা সব সময় সাধারণ প্যারেনকাইমা কোষের মতো পাতলা প্রাচীর যুক্ত। জাইলেম প্যারেনকাইমাও খাদ্য সঞ্চয় করে, ফ্লোয়েম প্যারেনকাইমাও খাদ্য সঞ্চয় করে। জাইলেম প্যারেনকাইমা যেহেতু জাইলেমের অংশ, এটা পানি পরিবহনে সাহায্য করে। ফ্লোয়েম প্যারেনকাইমা যেহেতু ফ্লোয়েমের অংশ, এটা খাদ্য পরিবহনে সহায়তা করে। জাইলেমের আর কোনো বৈশিষ্ট্য বইতে লেখা নাই, কিন্তু ফ্লোয়েম প্যারেনকাইমার জাইলেম প্যারেনকাইমার আর কোনো বৈশিষ্ট্য বইতে নাই। ফ্লোয়েম প্যারেনকাইমার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রোটোপ্লাজম যুক্ত কোষ, মানে প্রোটোপ্লাজম থাকে ওদের কোষে। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা প্রোটোপ্লাজম যুক্ত কোষ। ফ্লোয়েম প্যারেনকাইমার একটা অবস্থান লেখা আছে। ফার্ন জাতীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা, নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা পাওয়া যায়, কিন্তু একবীজপত্রী উদ্ভিদে কখনোই ফ্লোয়েম প্যারেনকাইমা পাওয়া যায় না। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমার অবস্থানে লেখা আছে
ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা পাওয়া যায়। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। আচ্ছা, আমি যেই তুলনা বা মিল অমিল বা ফ্লোয়েম প্যারেনকাইমা জাইলেম প্যারেনকাইমার বৈশিষ্ট্য বললাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও, না থাকলে আমি নেক্সট টপিকসে চলে যাব ইনশাআল্লাহ। মাশফিয়া করিম মোহনী বলছে গৌণ কে কি আমরা পরিণত বলতে পারবো কিনা? হ্যাঁ, গৌণকে পরিণত বলতে পারবা। পরিণত অবস্থায় গৌণ জাইলেম সৃষ্টি হয়, সুতরাং গৌণকে তুমি পরিণত বলতে পারো। নাদিয়া ইসলাম বলছে জাইলেম প্যারেনকাইমা গাছের কোথায় পাওয়া যায়? যেহেতু বইতে নাই, শেখার প্রয়োজন নাই। তুমি যদি জানতে চাও এগুলো সম্পর্কে অনেক কথাই বলা যাবে, কোনো প্রয়োজন নাই। বইয়ের বাইরের ইনফরমেশন পড়ে আমরা আমাদের পড়াটাকে ভারী করতে চাই না, যেগুলো পরীক্ষায় আসবে না কখনো। আচ্ছা, তোমরা অনেকেই বলছো তোমাদের কোনো প্রশ্ন নাই, তোমরা বুঝতে পেরেছো, ধন্যবাদ তোমাদেরকে। এবার আমি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নৈমিত্তিক বলবো, দেখি কোন জ্ঞানী বাচ্চারা এটার অ্যান্সার দিতে পারে। একটা গুরুত্বপূর্ণ নৈমিত্তিক কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। নৈমিত্তিক প্রশ্নটা আমি লিখে দিচ্ছি না, মুখে বলছি। অ্যান্সার কোন জ্ঞানী বাচ্চারা সবার আগে দিতে পারে আমি দেখতে চাই। ফ্লোয়েম প্যারেনকাইমা নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? ফ্লোয়েম প্যারেনকাইমা নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? 1 ওরাইজা স্যাটিভা, 2 কর্কোরাস ক্যাপসুলারিস, 3 ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, 4 আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আরেকবার বলছি, ফ্লোয়েম প্যারেনকাইমা নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? 1 ওরাইজা স্যাটিভা, 2 কর্কোরাস ক্যাপসুলারিস, 3 ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, 4 আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আরেকবার বলছি, ফ্লোয়েম প্যারেনকাইমা নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? 1 ওরাইজা স্যাটিভা, 2 কর্কোরাস ক্যাপসুলারিস, 3 ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, 4 আর্টোকার্পাস হেটেরোফাইলাস। ইসমতারা রুমি, মোর্শেদা ইসলাম বলছে 1 নাম্বার, শামসুন্নাহার বলছে ওরাইজা স্যাটিভা 1 নাম্বার, ইউ 4 নাম্বার বলেছে, ও ভুল বলেছে। কাজী সুরাইয়া ইয়াসমিন 1 নাম্বার বলেছে, ঠিক আছে। মাশফিয়া করিম মোহনী 4 নাম্বার বলেছে, ভুল। ফারজানা ইয়াসমিন 4 নাম্বার বলেছে, ভুল। সুমাইয়া সেতু ওরাইজা স্যাটিভা ঠিক আছে। মাহাদি আকিব আদিত 1 নাম্বার বলেছে, ঠিক আছে। মাহমুদা খানম 1 নাম্বার, ঠিক আছে। পারভিন তাহমিনা 4 নাম্বার বলেছে, ভুল। রেখা আক্তার 4 নাম্বার বলেছে, ভুল। মোখলেসা খানম তিনি 1 নাম্বার বলেছে। শাইলা আক্তার সঠিক, সুবাতারান্নম আভা ভুল। শাহনাজ পারভিন ওরাইজা স্যাটিভা ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস কবিতা ঠিক আছে। আচ্ছা, আর নিচ্ছি না, তাহলে তোমাদেরকে প্রশ্নের অ্যানসারটা আমি একটু ধরিয়ে দেই। দেখো, কোশ্চেনটা করা হয়েছে 2 নাম্বার অধ্যায় এবং 1 নাম্বার অধ্যায়কে মিলিয়ে। দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। এখন তোমাদের বলা হয়েছে নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। বইতে 13 পৃষ্ঠা যদি তোমরা যাও, এখানে দেখতে পাবা ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা স্যাটিভা, পাটের বৈজ্ঞানিক নাম কর্কোরাস ক্যাপসুলারিস, আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এর মধ্যে ওরাইজা স্যাটিভা একমাত্র একবীজপত্রী। পাট, আম, কাঁঠাল সব দ্বিবীজপত্রী। তাহলে আমি বলেছিলাম নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা পাওয়া যায় না, নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 3-4টা উদাহরণ বলেছি, ওরাইজা স্যাটিভা, কর্কোরাস ক্যাপসুলারিস, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। তার মধ্যে ওরাইজা স্যাটিভার মধ্যেই শুধু ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। যেগুলার বীজে 1টা খণ্ড থাকে তারা একবীজপত্রী, যেগুলার বীজে 2টা খণ্ড থাকে সেগুলো দ্বিবীজপত্রী। এগুলো তোমরা ছোট ক্লাসে শিখেছ। বীজে 2টা খণ্ড থাকলে দ্বিবীজপত্রী, 1টা খণ্ড থাকলে একবীজপত্রী। তাহলে 1 নাম্বার আমাদের নৈমিত্তিকটা ছিল। আরেকবার বলে দেই শেষবারের মতো, নিচের কোন উদ্ভিদে, নৈমিত্তিকটা তোমরা অবশ্যই নোট করে রাখবা এই পড়ার সাথে। নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। 1 নম্বরে ছিল ওরাইজা স্যাটিভা, 2 নম্বরে ছিল কর্কোরাস ক্যাপসুলারিস, 3 নম্বরে ছিল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, 4 নম্বরে ছিল আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আমরা জানি একবীজপত্রীতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, আর ধান হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদ, তাই একবীজপত্রীতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকসে চলে যাব ইনশাআল্লাহ। রূপম গণিত বলছে বইয়ে ধানের পাশে একবীজপত্রী লিখে রাখবো কিনা? অবশ্যই লিখে রাখবা।
আমি মুছে মুছে লিখছি, কিন্তু তোমাদের কিন্তু পুরোটাই লিখতে হবে। জি বলছি, দ্রুত বলতে হবে, ক্লাসে আছি। দ্রুত বলেন যা বলতে চান, ক্লাসে আছি আমি। ওইখান থেকে বাংলা লিঙ্ক নাম্বার গুলো লিখে নিয়ে যান, আর হচ্ছে 2-3টা নাম্বার লিখে নিয়ে যাবেন, একটা নাম্বার লিখে নিয়ে যাবেন না, মাঝে মধ্যে লিমিট শেষ হয়ে যায়। এবং টাকা পাঠানোর পর নাম রোল লাস্ট ডিজিট গ্রুপে পোস্ট করে দিবেন, আমাকে আর ফোন দিবেন না। লেখা শেষ হলে দয়া করে জানাও। আমাদের উদ্ভিদ টিস্যু অলমোস্ট শেষ দিকে চলে এসেছে, এবং ইনশাল্লাহ আজকে উদ্ভিদ টিস্যু শেষ করে ফেলবো। আগামী ক্লাস থেকে প্রাণীর ইস্যু শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো তোমাদের লেখা শেষ হলে আমাকে দয়া করে কমেন্টস করে জানাও লেখাটা শেষ হয়েছে কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকের লেখা শেষ। তাহলে হচ্ছে আমি বলা শুরু করছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে আমি বলেছিলাম উদ্ভিদ টিস্যু দুই প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু তিন প্রকার, সরল, জটিল, ক্ষরণকারী বা স্রাবী। সরল টিস্যু তিন প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু দুই প্রকার, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের মধ্যে জাইলেম, প্যারেনকাইমা, ফ্লোয়েমের মধ্যে ফ্লোয়েম, প্যারেনকাইমা পড়েছি। এখন জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার পড়ে এই চ্যাপ্টারের উদ্ভিদ টিস্যু শেষ করতে যাচ্ছি আমরা। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা আলোচনা করব এখন ইনশাআল্লাহ জাইলেম ফাইবার এবং ফ্লোয়েমের মধ্যে আলোচনা করব ফ্লোয়েম ফাইবার। জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। তো আমি তোমাকে বলেছিলাম না যে জাইলেম প্যারেনকাইমা নিয়ে গঠিত তাকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা, আর হচ্ছে যেই জাইলেম স্ক্লেরেনকাইমা নিয়ে গঠিত তাকে বলা হয় জাইলেম ফাইবার। তাহলে কিছু জাইলেম আছে যারা প্যারেনকাইমা নিয়ে গঠিত হয় তাদেরকে বলে জাইলেম প্যারেনকাইমা। কিছু জাইলেম আছে যারা স্ক্লেরেনকাইমা নিয়ে গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে জাইলেম ফাইবার। ফ্লোয়েমের ক্ষেত্রে একই কথা। কিছু ফ্লোয়েম ছিল যারা প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, তাদের বলে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর কিছু ফ্লোয়েম আছে যারা স্ক্লেরেনকাইমা কোষ নিয়ে গঠিত, তাদেরকে বলে ফ্লোয়েম ফাইবার। আমি তোমাকে বুঝাতে পেরেছি কিনা তুমি ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। কিছু জাইলেম আছে যারা সরল টিস্যুর প্যারেনকাইমা নিয়ে গঠিত, তাদের বলে জাইলেম প্যারেনকাইমা। কিছু জাইলেম আছে যারা সরল টিস্যুর স্ক্লেরেনকাইমা কোষ নিয়ে গঠিত, তাদের বলে জাইলেম ফাইবার। তাহলে ফ্লোয়েমের ক্ষেত্রে একই কথা। কিছু ফ্লোয়েম আছে যারা সরল টিস্যুর প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, তাদের বলে ফ্লোয়েম প্যারেনকাইমা। কিছু ফ্লোয়েম আছে যারা সরল টিস্যুর স্ক্লেরেনকাইমা কোষ নিয়ে গঠিত, তাদের বলে ফ্লোয়েম ফাইবার। জাইলেম ফাইবার, ফাইবার মানে তন্তু, তাই জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু কাকে বলে? জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু কাকে বলে? জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু কাকে বলে? জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে বলে জাইলেম ফাইবার, আর ফ্লোয়েমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে বলে ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে বলা হচ্ছে জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু, আর যেই ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা নিয়ে গঠিত তাকে বলা হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু। জাইলেম ফাইবারের ভিন্ন নাম হচ্ছে উড ফাইবার। এর মানে বুঝে গিয়েছো? কাঠে যে ফাইবার থাকে তাকে বলে উড ফাইবার। কাঠে যে ফাইবার থাকে তাকে বলে উড ফাইবার। কাঠের ফাইবারটা হচ্ছে জাইলেম ফাইবার দিয়ে গঠিত। তাহলে যেই কাঠের স্কেলটা দিয়ে আমি বারবার হচ্ছে দাগ দিচ্ছি, এই কাঠের মধ্যে যে ফাইবার গুলো আছে, যে তন্তুগুলো আছে, সেটা অ্যাকচুয়ালি গঠিত হয়েছে জাইলেম ফাইবার দিয়ে বা উড ফাইবার দিয়ে। আমি তো তোমাকে অনেক আগেই বলে দিয়েছি যে দড়ি গঠিত হয়েছে ফ্লোয়েম ফাইবার দিয়ে। দড়ি গঠিত হয়েছে ফ্লোয়েম ফাইবার দিয়ে না, দড়িটা আসলে ফ্লোয়েম ফাইবার দিয়ে গঠিত হয়েছে। এটাকে আরেকটা নাম দেওয়া হয় বাস্ট ফাইবার। আমি তোমাকে বলি নাই পাটের আঁশ, দড়ি এগুলা বাস্ট ফাইবার? আমি তোমাকে বলেছি তো। তাহলে ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তুর আরেকটা নাম হচ্ছে বাস্ট ফাইবার। পাটের আঁশ বা দড়ি সেটাকেই বাস্ট ফাইবার বলে। তাহলে পাটের আঁশ বা দড়ি হচ্ছে বাস্ট ফাইবার, যেটা হচ্ছে এক ধরনের ফ্লোয়েম ফাইবার। জাইলেমের কোষগুলোও লম্বা, ফ্লোয়েমের ফাইবারের কোষগুলোও লম্বা। তাহলে জাইলেম ফাইবারের কোষগুলো লম্বা, উইটার কোষগুলোও লম্বা বা দীর্ঘ। তাহলে গেল জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার দুইটার কোষগুলোই লম্বা বা দীর্ঘ। জাইলেম ফাইবারে লেখা আছে দ্বিবীজপত্রী উদ্ভিদে জাইলেম অবস্থান করে। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে জাইলেম ফাইবার থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে জাইলেম ফাইবার থাকে। আর ফ্লোয়েম ফাইবার উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় তৈরি হয়। তোমাদের গৌণ বৃদ্ধি মনে আছে? আমি বলেছিলাম একটা গাছ মোটা হওয়ার সময় এই ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। তাহলে পাট গাছ যখন মোটা হয় তখন
এই দড়ি বা আঁশগুলা তৈরি হয়। তাহলে উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় ফ্লোয়েম ফাইবার তৈরি হয়, আর জাইলেম ফাইবার থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদে। তাহলে এখন যারা লাইভে আছো, কে আমাকে কমেন্টস করে জানাবে আজকের নৈবিত্তিক। আচ্ছা, এখানে অনেকেই বারবার প্রশ্ন করছো, আমাকে ফোন দিচ্ছে গার্ডিয়ানরা যে ক্লাস কয়টা থেকে। আচ্ছা, আমি বুঝি না, গ্রুপের পোস্ট কি তোমরা পড়তে পারো না? মানে গ্রুপে একটা পোস্ট করা আছে, সেটা হচ্ছে বড় করে পোস্ট করা আছে, সেটা কি তোমরা দেখো না নাকি পড়তে পারো না? আমি বুঝি না তোমাদের এই বিষয়গুলো। আচ্ছা, জাইলেম ফাইবারের ক্ষেত্রে বললাম জাইলেম ফাইবার দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে। তাহলে একটা নৈবিত্তিক প্রশ্ন করি, কে অ্যানসার দিতে পারে দ্রুত আমি দেখতে চাই। নিচের কোন উদ্ভিদে জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু অবস্থান করে? নিচের কোন উদ্ভিদে জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু অবস্থান করে? 1 ধান, 2 গম, 3 ভুট্টা, 4 জবা গাছ। তাহলে নিচের কোন উদ্ভিদে জাইলেম ফাইবার অবস্থান করে? 1 ধান, 2 গম, 3 ভুট্টা, 4 জবা। কে আমাকে দ্রুত কোশ্চেনের অ্যানসার জানাবে? মনোরা বেগম আইডি থেকে প্রশ্ন এসেছে জবা। মৃত্যুরানী সরকার বলছে জবা, শামসুন নাহার বলছে গম, সুমাইয়া সেতু বলছে জবা, ফারহানা আফরোজ বলছে জবা গাছ, আব্দুল জব্বার বলছে জবা, মহরম আলী বলছে জবা গাছ, নাদিয়া ইসলাম বলছে জবা, দিলরুব আক্তার বলছে জবা, শাহানাজ পারভিন বলছে জবা, ইসমতারা জবা। জবা গাছের পরিমাণ বেশি, তাহলে বুঝতেই পারছো অ্যানসার জবা গাছই হবে। তাহলে অনেকেই প্রশ্ন করছিল যে একবীজপত্রী উদ্ভিদের আরো কিছু উদাহরণ দেন, আমি নোট করে রাখি। তাহলে তারা বুঝতে পারছো যে ধান, গম, ভুট্টা এগুলো হচ্ছে একবীজপত্রী, আর জবা যেটা সেটা হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ নৈবিত্তিক, এখানে বলেছি নিচের কোন উদ্ভিদে জাইলেম ফাইবার থাকে? 1 নম্বরে ধান, 2 নম্বরে গম, 3 নম্বরে ভুট্টা, 4 নম্বরে জবা। জবাটাই দ্বিবীজপত্রী, তাহলে জবাতে থাকে। বাকিগুলো একবীজপত্রী, সেগুলোতে না থাকার সম্ভাবনাই বেশি। এবার কিছু অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাই। জাইলেমের প্রান্তগুলো খুবই সরু বা চিকন। পরিণত জাইলেমে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। পরিণত জাইলেমে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। পরিণত জাইলেমে প্রোটোপ্লাজমগুলো নষ্ট হয়ে যায়, তাই মরে যায় কোষগুলা। এরা যান্ত্রিক শক্তি যোগায়। যান্ত্রিক শক্তি মানে পানি আর খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। তোমরা জানো জাইলেম পানি খনিজ লবণ পরিবহন করে। এই যে যান্ত্রিক কাজ, এই যান্ত্রিক কাজের জন্য যে শক্তিটা দরকার, সেই শক্তিটা জাইলেম ফাইবার যোগায়। আর ফ্লোয়েম ফাইবারের প্রান্তগুলা পরস্পর যুক্ত থাকে। তোমরা দেখো যে দড়ির আঁশগুলা অনেক লম্বা হয়, কারণ ওদের প্রান্তগুলো একটার সাথে আরেকটা জোড়া লেগে অনেক লম্বা হয়। আর ওদের কোষপ্রাচীর ছিদ্রযুক্ত, খুব যুক্ত। তাহলে আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে লক্ষ্য করো সবাই। আমি বলেছিলাম যেই জাইলেম ফ্লোয়েম প্যারেনকাইমা দিয়ে গঠিত তাদেরকে বলে জাইলেম প্যারেনকাইমা বা ফ্লোয়েম প্যারেনকাইমা, আর যেই জাইলেম ফ্লোয়েম ফাইবার দিয়ে গঠিত তাদের বলে জাইলেম ফাইবার বা ফ্লোয়েম ফাইবার। তাহলে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ, যেই জাইলেম আর ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত তাদের বলে জাইলেম ফাইবার বা ফ্লোয়েম ফাইবার। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে বলে জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু। ফ্লোয়েমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে বলে ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু। জাইলেম ফাইবারের ভিন্ন নাম উড ফাইবার, কারণ এটা কাঠে পাওয়া যায়। ফ্লোয়েম ফাইবারের ভিন্ন নাম বাস্ট ফাইবার, এটা পাটে পাওয়া যায়। জাইলেম ফ্লোয়েম দুইটা ফাইবারই লম্বা বা দীর্ঘ কোষ দ্বারা গঠিত। দ্বিবীজপত্রী উদ্ভিদে জাইলেম ফাইবার পাওয়া যায় আর ফ্লোয়েম ফাইবার পাওয়া যায় উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময়, মানে মোটা হওয়ার সময়। জাইলেম ফাইবারের প্রান্তগুলো সরু বা চিকন হয়। পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম থাকে না, কোষগুলো মরে যায় এবং যান্ত্রিক কাজ মানে পানি খনিজ লবণ গাছের মূল থেকে পাতায় পাঠানোর জন্য যে শক্তি লাগে সেই শক্তি তারা যোগায়। ফ্লোয়েম ফাইবার হচ্ছে এদের প্রান্তগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। পাটের আঁশের, দড়ির আঁশের একটার সাথে আরেকটা তন্তু জোড়া লেগে লম্বা আঁশ তৈরি হয়। এজন্য প্রান্তগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে এবং কোষপ্রাচীরে ছিদ্রযুক্ত বা কূপ যুক্ত। তোমরা যারা লাইভে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও যে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কিনা। আমার আজকের আলোচনা শেষ করতে আর 2টা লাইন বাকি আছে। তোমরা আগে জানাও যে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে 2টা লাইন লিখে আমরা উদ্ভিদ টিস্যুর ইতি টানবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে বুঝতে পেরেছো, ধন্যবাদ তোমাদেরকে। এখন আমার এই চ্যাপ্টারের আমি বলেছিলাম টিস্যু 2 প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু আর একটা হচ্ছে প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যু শেষ করতে আর 2টা লাইন বাকি আছে। 2টা লাইন আমি লিখে দেই, ধৈর্য ধরে আমার সাথে আর কিছুক্ষণ থাকো। তাহলে 2টা লাইন লিখে আমি শেষ করে দিতে চাই উদ্ভিদ টিস্যু। আগামী ক্লাস থেকে আমরা শুরু করতে পারবো প্রাণী টিস্যু। অনেকেই অনেক দিন ধরে হচ্ছে উদ্ভিদ টিস্যু পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছো, তাদের জন্য আগামী ক্লাস থেকে শুরু হতে যাচ্ছে উদ্ভিদ টিস্যু। শেষ করে আমরা আগামী ক্লাস থেকে শুরু করতে যাচ্ছি প্রাণী টিস্যু। যারা জ্ঞানী হতে চাও জীবনে
তারা উদ্ভিদ টিস্যুটা আজকে রাতের মধ্যে আরেকবার রিভাইজ করে তারপরে হচ্ছে ঘুমাতে যাবা। যারা জ্ঞানী হতে চাও তাদের জন্য আজকের বাড়ির কাজ হচ্ছে অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে উদ্ভিদ টিস্যু পুরোটা রিভাইজ করে তারপরে ঘুমাতে যাবা। আমাদের আজকের শেষ টপিকস, তোমরা যারা লাইভে আমার সাথে আছো দ্রুত এটা লিখে ফেলো এবং লেখা শেষ হলে আমাকে জানাও, তাহলে আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। তোমরা জানো যে উদ্ভিদ টিস্যু আমরা শেষ করতে যাচ্ছি এই লাইন দুইটার মাধ্যমে। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমাদের প্রাণী টিস্যু নিয়ে আলোচনা শুরু হবে এবং তোমাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি প্রথম অধ্যায় ভালো করে রিভাইজ করার জন্য। জ্ঞানীরা আজকে উদ্ভিদ টিস্যু শেষ করে তারপর প্রথম অধ্যায় ধরবা। প্রথম অধ্যায় ভালো করে রিভাইজ করতে থাকো। প্রথম অধ্যায়ের উপর একটা সলভ ক্লাস দিব ইনশাআল্লাহ। তাহলে দেখো অনেকেই লেখা শেষ হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। মনোযোগ দিয়ে খেয়াল করো যে বিষয়টা আমি বলতে চাই। আজকে বলেছিলাম উদ্ভিদ টিস্যু দুই প্রকার, টিস্যু দুই প্রকার, উদ্ভিদ টিস্যু আর হচ্ছে প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যু আজকে শেষ হলো আলহামদুলিল্লাহ। প্রাণী টিস্যু নিয়ে আগামী ক্লাস থেকে আলোচনা শুরু করব। উদ্ভিদ টিস্যুর মধ্যে সরল টিস্যু পুরোটা আলোচনা করে। উদ্ভিদ টিস্যু দুই প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু তিন প্রকার, সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু তিন প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু দুই প্রকার, জাইলেম আর ফ্লোয়েম। সরল টিস্যু আগে আলোচনা করেছি, জটিল টিস্যু জাইলেম আর ফ্লোয়েমের কাজ বলে আমরা চ্যাপ্টার শেষ করব ইনশাআল্লাহ। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যুর কোনো ব্যাখ্যা আমাদের বইতে নাই, পড়াও লাগবে না। জটিল টিস্যুর জাইলেমের প্রধান কাজ, ফ্লোয়েমের কাজ। জাইলেমের প্রধান কাজ হচ্ছে চারটা, মুখস্থ করে রাখবা কারণ পরীক্ষায় অনুধাবনমূলকে চলে আসতে পারে। জাইলেমের প্রধান কাজ চারটার মধ্যে একটা হচ্ছে পানি, খনিজ লবণ পরিবহন করা, মাঝে মধ্যে খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করা। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে এই যে পানি আর খনিজ লবণ পরিবাহিত হবে, এই কাজে শক্তিটাও সে যোগায়। পানি খনিজ লবণ পরিবহনও সে করে। আমি বলেছিলাম তোমাদেরকে ক্লাসে আগে, পানি খনিজ লবণ পরিবহন করা একটা মেশিনের মতো কাজ প্রবাহিত হয়। মূল থেকে পানি আর খনিজ লবণ পাতায় যায়, এটা একটা যন্ত্রের মতো, তাই এটাকে যান্ত্রিক কাজ বলে। এই যান্ত্রিক কাজ করার জন্য এটা একটা যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজ করার জন্য যে শক্তিটা লাগবে সেটাও সে যোগায়। তোমরা যারা লাইভে আছে কে আমাকে বলতে পারবা কোন জাইলেমের কোন কোষটা এই যান্ত্রিক শক্তি যোগায়? তোমরা যারা লাইভে আছো কে আমাকে এখনই কমেন্টস করে জানাবা। জাইলেমের তো ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার অনেক কোষে আছে। জাইলেমের কোন কোষটা এই পানি, খনিজ লবণ বা যান্ত্রিক কাজের জন্য এই যান্ত্রিক শক্তিটা যোগাবে? মোর্শেদা ইসলাম আইডি থেকে বলছে জাইলেম ফাইবার। ভালো মেয়ে। মাসফিয়া করিম মোহনী ভুল আনসার। মিতুরানী সরকার জাইলেম ফাইবার সঠিক আনসার। হিয়াদিয়া জাইলেম ফাইবার সঠিক আনসার। সুবাদানুমাবা জাইলেম ফাইবার সঠিক আনসার। তাহলে আজকে আর অ্যানসার নিচ্ছি না, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে তোমরা একটু আগেই তো আমি বললাম যে জাইলেম ফাইবার এই যান্ত্রিক শক্তিটা যোগায় এবং জাইলেম দৃঢ়তা প্রদানেও সাহায্য করে। তাহলে জাইলেমের প্রধান কাজ আজকে পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছে চারটা। একটা হচ্ছে পানি, খনিজ পদার্থ মানে যান্ত্রিক কাজ করা, খাদ্য সঞ্চয় করা, যান্ত্রিক কাজের জন্য যে শক্তি লাগবে সেই শক্তিটাও যোগায়। গাছকে দৃঢ়তা মানে স্ট্রং হয়ে গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। ফ্লোয়েম টিস্যু পাতায় উৎপাদিত শর্করা আর মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে বিপরীত দিকে পরিবহন করে। একটু বোঝার চেষ্টা করো, এটা একটা গাছ, গাছের এটা হচ্ছে একটা পাতা। এখন পাতার খাদ্য নিচে পাঠানো লাগবে আর মূলের সঞ্চিত খাদ্য উপরে পাঠানো লাগবে। তোমরা জানো পাতা খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করার পরে সেটাকে পাঠাতে হবে নিচে। আবার মূলে কিছু খাদ্য জমা থাকে, আগের খাদ্য কিছু জমা ছিল, সেটা হচ্ছে আবার পাঠানো লাগে উপরে। তাহলে একটা মূলের পাতার শর্করা নিচে আর মূলের সঞ্চিত খাদ্য উপরে যাচ্ছে। তাহলে সঞ্চিত খাদ্য উপরে প্রবাহিত হচ্ছে আর পাতার তৈরি শর্করা নিচে প্রবাহিত হচ্ছে। তাহলে পাতার শর্করা ফ্লোয়েম টিস্যুর কাজ হচ্ছে
ফ্লোয়েম টিস্যুর কাজ হচ্ছে পাতায় উৎপাদিত শর্করা আর মূলে সঞ্চিত খাদ্য উপরে নিচে বিপরীত দিকে প্রবাহিত করে। ধরো মণিপুর স্কুল খুলে গেলে তোমরা কি করো? তুমি বসেছো ফার্স্ট বেঞ্চে, তোমার বেস্ট ফ্রেন্ডটা বসেছে লাস্ট বেঞ্চে। এখন তোমরা একজন আরেকজনের সাথে টিফিন শেয়ার করো কিভাবে? ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চে বসেছো, কেউ উঠার জায়গা নাই বা উঠার অবস্থায় নাই। তুমি নিয়ে গিয়েছো বিরিয়ানি আর তোমার বন্ধু নিয়ে গিয়েছে নুডলস। তাহলে তুমি কি করবা? তুমি সামনের বেঞ্চে আছো, তোমার বিরিয়ানি হচ্ছে বন্ধুর কাছে পেছনে যাবে বিরিয়ানি আর পেছন থেকে আসবে হচ্ছে নুডলস। তাহলে সামনে থেকে বিরিয়ানি পেছনে প্রবাহিত হবে তোমার বন্ধুর কাছে, আর পেছন থেকে বন্ধুর নুডলস সামনে প্রবাহিত হবে তোমার কাছে। তাহলে গাছের পাতা আর মূল ওরা তো বন্ধু, একজন আরেকজনকে হেল্প করে বেঁচে থাকার জন্য। এজন্য পাতার তৈরি শর্করা নিচে আসে, মূলের সঞ্চিত খাদ্য উপরে যায়, তোমার বিরিয়ানি পেছনে যায়, তোমার বন্ধু নুডলস সামনে আসে। এভাবে ফ্লোয়েম টিস্যু পাতার শর্করা মূলের সঞ্চিত খাদ্য উপরে নিচে প্রবাহিত করে গাছকে বেঁচে থাকতে সাহায্য করে। এভাবেই জাইলেম ফ্লোয়েম গাছকে বেঁচে থাকতে সাহায্য করে। উদ্ভিদ টিস্যুর মধ্যে ভাজক টিস্যু, ইন্টারেসিক বা স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যু পুরোটা আলোচনা করেছি। জটিল টিস্যু জাইলেম ফ্লোয়েমের কাজ বলে আলোচনা শেষ করে ফেলেছি। ক্ষরণকারী নিঃস্রাবী টিস্যুর ব্যাখ্যা আমাদের বইতে নাই, এটা লাগবে না। সুতরাং আমাদের উদ্ভিদ টিস্যু শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করতে পারবো। লাইভে যারা আছো দয়া করে কমেন্টস করে জানাও কোনো কোশ্চেন আছে কিনা উদ্ভিদ টিস্যু নিয়ে। আর যদি না থাকে তাহলে আজকের আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। সবার কাছে আমার অনুরোধ থাকবে, যারা বিগত বাড়ির কাজগুলার কোনোটা মিস করেছো, সুন্দর করে বাড়ির কাজটা হচ্ছে করে জমা দিবা। আর যারা বাড়ির কাজ সব করে ফেলেছো তারা উদ্ভিদ টিস্যু আজকে রাতের মধ্যে পুরাটা ভালো করে রিভিশন করে তারপর ঘুমাবা। আচ্ছা, দেখা যাচ্ছে কারো কোনো প্রবলেম নাই, তাহলে বিদায় নিতে চাচ্ছি আজকের মতো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।